ক্রেডিট কার্ড জিনিসটা খুবই সিম্পল, কিন্তু অনেকের কাছেই এই ক্রেডিট কার্ডের সিস্টেমটা খুব জটিল মনে হয় এবং বিভিন্ন রকমের প্রশ্ন ও কনফিউশন এই ক্রেডিট কার্ড সম্পর্কে থাকে। তো আজকের এই ক্লাসে আমরা ক্রেডিট কার্ড সম্পর্কে খুঁটিনাটি সমস্ত কিছুই খুব সহজ ভাষায় বুঝিয়ে দেবো। আশা করি এই ভিডিওটা দেখার পর ক্রেডিট কার্ড সম্পর্কে আর কোনো কনফিউশন বা ডাউট থাকবে না। তবে ভিডিওটা হয়তো একটু লেন্দি হবে, একটু ধৈর্য ধরে দেখো। আর প্রথমে একটা কথা স্পষ্ট করে বলি, এটা কোনো প্রমোশনাল ভিডিও না। বিষয়টা বোঝানোর জন্য বিভিন্ন ব্যাংক বা কোম্পানি বা বিভিন্ন টাইপের ক্রেডিট কার্ডের নাম নিতে পারি, সেগুলো শুধুমাত্র বোঝার সুবিধার জন্য। তো বেশি কথা না বাড়িয়ে এক এক করে মূল বিষয়ে আসি। প্রথমেই বলি ক্রেডিট কার্ডের ধারণা কিভাবে এলো। এর আগের ভিডিও থেকে আমরা বুঝেছি যে ব্যাংক তার কাস্টমারদের টাকা তোলার সুবিধার জন্য প্রথম কিভাবে এটিএম কার্ড ইস্যু করে। এটিএম কার্ডের পর আরো বিভিন্ন ফ্যাসিলিটি দেওয়ার জন্য ডেবিট কার্ড ইস্যু হয়। এবার এই ডেবিট কার্ডের সিস্টেমটা কেমন ছিল, আমার যে সেভিংস বা কারেন্ট অ্যাকাউন্টে যে পরিমাণ অর্থ রয়েছে, আমি আমার ডেবিট কার্ড দিয়ে ওই পরিমাণ অর্থই ম্যাক্সিমাম ট্রানজাকশন করতে পারি। এবার ধরলাম যে আমার অ্যাকাউন্টে হয়তো 25,000 টাকা রয়েছে। এখন ইমিডিয়েট আমার হয়তো কোনো একটা সিচুয়েশন বাঁধলো যেখানে আমাকে কাউকে হয়তো 30,000 টাকা পেমেন্ট করতে হবে, অনলাইনে কাউকে হয়তো 30,000 টাকা পেমেন্ট করতে হবে, বা আমার ইমিডিয়েট হয়তো 30,000 টাকা ক্যাশ তোলার প্রয়োজন। এবার আমার অ্যাকাউন্টে যদি 25,000 টাকা থাকে, আমি তো আর 30,000 টাকা তুলতে পারবো না, আমি ম্যাক্সিমাম 25,000 টাকা তুলতে পারবো। এবার এই ক্ষেত্রে ব্যাংক আমাদেরকে একটা নতুন ফেসিলিটি দেয়। ব্যাংক আমাদেরকে বলে যে তোমার যদি টাকার প্রয়োজন হয়, আমি তোমাকে টাকা দেবো, তুমি কিছুদিন পরে সেটা শোধ দিয়ে দেবে। ব্যাপারটা কেমন, আমার অ্যাকাউন্টে যে 25,000 টাকা রয়েছে, আমার এখন 30,000 টাকা লাগবে, তাহলে ব্যাংক আমাকে ডেবিট কার্ডের পাশাপাশি আর একটা কার্ড দিয়ে রাখলো। ওই কার্ড দিয়ে আমি 30,000 টাকা পেমেন্ট করে দিতে পারবো। ওই পেমেন্টে কি হবে, ডেবিট কার্ড আমি কাউকে পেমেন্ট করার জন্য যেমন ব্যবহার করি, ওই যে আলাদা কার্ডটা দিল সেই কার্ডটাও আমি ঠিক ওইভাবে পেমেন্ট করার জন্য ব্যবহার করে দেবো। ওই কার্ডেও আমাদের কার্ডের নাম্বার, পিন, সিভিভি নাম্বার সবকিছুই থাকবে ডেবিট কার্ডের মতন সেম। এবার এইখানে ট্রিকটা কি, আমি ওই কার্ডের মাধ্যমে 30,000 টাকা পেমেন্ট তো করে দিলাম, কিন্তু ওই পেমেন্টটা আমার অ্যাকাউন্ট থেকে গেল না, ওই পেমেন্টটা ব্যাংক আমার হয়ে করে দিল। তাহলে ব্যাংক আমার হয়ে এই 30,000 টাকা পেমেন্ট করে দিল, আর আমার যে সেভিংস অ্যাকাউন্ট বা কারেন্ট অ্যাকাউন্ট আছে এর পাশাপাশি একটা হিসাব রেখে দিল যে ব্যাংক আজকের দিনে আমার হয়ে 30,000 টাকা পেমেন্ট করে দিল। এবার ব্যাংক আমাকে কিছুদিন সময় দেবে। ব্যাংক আমাকে হয়তো বলতে পারে যে তোমাকে আমি 40 দিন সময় দিলাম, এই 40 দিনের ভেতর আমি এই যে 30,000 টাকা তোমার হয়ে খরচ করেছি সেটা তুমি আমাকে ফেরত দিয়ে দাও। তো সেক্ষেত্রে কি হতে পারে, আমার অ্যাকাউন্টে তো 25,000 টাকা ছিল, আমি এই অ্যাকাউন্টে আরো হয়তো 10,000 টাকা ডিপোজিট করলাম। তাহলে 10,000 ডিপোজিট করলে টোটাল 35,000 টাকা আমার অ্যাকাউন্টে থাকলো। এর থেকে আমি 30,000 টাকা এইখানে আমি ব্যাংকে পেমেন্ট করে দিলাম। তার ফলে এখন আমার ব্যাংকে পড়ে থাকবে কত, 5,000 টাকা। এই হচ্ছে পুরো সিস্টেম। এবার এই যে 30,000 টাকা ব্যাংক আমার হয়ে পেমেন্ট করলো, তার জন্য ওই যে ব্যাংক বললাম আমাকে একটা আলাদা করে কার্ড দিয়েছিল, ওই কার্ডটাকেই বলা হয় ক্রেডিট কার্ড। ব্যাংক আমাদেরকে ডেবিট কার্ডের মতন আরেকটা কার্ড দেয়, যে কার্ড ব্যবহার করে আমরা যে কোনো জায়গায় পেমেন্ট করতে পারি। আমার যখন প্রয়োজন হবে আমি ওই কার্ডের মাধ্যমে পেমেন্ট করে দিতে পারি। আমি ওই কার্ডের মাধ্যমে পেমেন্ট করব, কিন্তু অ্যাকচুয়ালি পেমেন্ট করবে আমার হয়ে ওই ব্যাংক। এইটা হচ্ছে ক্রেডিট কার্ডের সিস্টেম। ডেবিট কার্ডের মাধ্যমে আমরা টাকা পেমেন্ট করলে বা টাকা তুলে নিলে সেটা আমাদের এই সেভিংস অ্যাকাউন্ট বা কারেন্ট অ্যাকাউন্টের যে খাতা, সেই খাতায় হিসাব হয়। ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে সেটা ওই সেভিংস অ্যাকাউন্ট বা কারেন্ট অ্যাকাউন্টের খাতাতে হিসাব হয় না, ব্যাংক আলাদা করে এক জায়গায় হিসাব রেখে দেয়, আর ওই হিসাবটাকেই বলা হয় ক্রেডিট কার্ড বিল। এবার এই বিল কিভাবে তৈরি হয় বোঝার সুবিধার জন্য ধরলাম আমার কাছে একটা কানাড়া ব্যাংকের ক্রেডিট কার্ড রয়েছে। এবার আমি প্রত্যেক মাসেই এই কানাড়া ব্যাংকের ক্রেডিট কার্ড দিয়ে কিছু না কিছু অনলাইন শপিং করব বা অনলাইন পেমেন্ট করব। ডেবিট কার্ডের মাধ্যমে আমরা যা যা কাজ করি ক্রেডিট কার্ডের মাধ্যমে সেই কাজ হয়তো করলাম। এক মাসের ভেতর আমি কিছু ট্রানজাকশন করব। এবার ওই যে বিল তৈরি হয়, বিল প্রত্যেক মাসের একটা নির্দিষ্ট দিনে তৈরি হয়। ধরলাম আমি কানাড়া ব্যাংকে বললাম যে আমি সারা মাসে যা খরচ করলাম সেটা মাসের 5 তারিখে বিল জেনারেট হবে। এর মানে কি, এর মানে হলো যে এই মাসে আমি 6 তারিখ থেকে সামনের মাসের 5 তারিখ পর্যন্ত ওই ক্রেডিট কার্ড দিয়ে যেখানে যেখানে পেমেন্ট করব সেই পেমেন্ট গুলোর একটা বিল আমার পরের মাসের 5 তারিখে গিয়ে তৈরি হবে। এই 5 তারিখটাকে বলা হয় ডেট অফ বিল জেনারেশন। এবার যেদিন ক্রেডিট কার্ডের বিল জেনারেট হলো তারপর থেকে 10 দিন বা 20 দিনের একটা সময় থাকে। ব্যাংক আমাকে বলে যে আপনার ক্রেডিট কার্ডের বিল এই তারিখে জেনারেট হয়েছে, আপনি এরপরে 10 দিনের মধ্যে টোটাল যে অ্যামাউন্ট আছে সেটা পরিশোধ করে দিন। এখানে আমি আরো একটুখানি বলি, আমি প্রথমে যেমন বললাম যে আমার অ্যাকাউন্টে 25,000 টাকা ছিল, আমি 30,000 টাকা পেমেন্ট করতে চাই, সেক্ষেত্রে ব্যাংক আমার হয়ে ওই 30,000 টাকা পেমেন্ট করে দিল। এবার ব্যাপারটা এরকম না যে আমার অ্যাকাউন্টে যে পরিমাণ টাকা থাকবে তার থেকে বেশি যদি খরচ করতে চাই সেক্ষেত্রে ব্যাংক শুধুমাত্র আমার ওই পেমেন্টটা করে দেবে, ব্যাপারটা এরকম না।
ব্যাংক যদি আমাকে একটা ক্রেডিট কার্ড ইস্যু করে, মানে ব্যাংক যদি আমাকে কোনো ক্রেডিট কার্ড দেয়, সেক্ষেত্রে আমি ওই ক্রেডিট কার্ডের মাধ্যমে যেখানে যত অ্যামাউন্টের পেমেন্ট করি না কেন, সেই পেমেন্টটা ব্যাংক আমার হয়ে করে দেবে। ধরলাম আমার হয়তো কোনো জায়গায় 3,000 টাকার একটা পেমেন্ট করতে হবে। এবার এই পেমেন্টটা যদি আমি আমার ডেবিট কার্ড দিয়ে করি, সেক্ষেত্রে এই 25,000 থেকে 3,000টা কেটে নেবে। আর যদি আমি এই 3,000 টাকার পেমেন্টটা ক্রেডিট কার্ড দিয়ে করি, সেক্ষেত্রে আমার অ্যাকাউন্টে 25,000 টাকা তো থাকবে, অন্যদিকে ব্যাংক আমার হয়ে এই 3,000 টাকা পেমেন্ট করে দেবে। মাসের মাথায় ওই যে 5 তারিখ বা 10 তারিখ বা 2 তারিখ গিয়ে আমার যে বিল জেনারেট হবে, সেই বিলে লেখা থাকবে যে ব্যাংক আমার হয়ে এই 3,000 টাকা পেমেন্ট করেছে। এবার এই 5 তারিখে বিল জেনারেট হলো, এরপরে ব্যাংক হয়তো 10 দিনের আমাকে সময় দিল, মানে 15 তারিখ। ব্যাংক আমাকে বলবে যে এই 15 তারিখের ভেতর এই 3,000 টাকা যাতে আমি ব্যাংককে পরিশোধ করে দিই। এবার সেই পরিশোধটা কিভাবে হবে? আমার যে সেভিংস অ্যাকাউন্টে 25,000 টাকা আছে, এখান থেকে আমি ব্যাংকে এই 3,000 টাকা ট্রান্সফার করে দিতে পারি। সেক্ষেত্রে আমার অ্যাকাউন্ট থেকে 3,000 টাকা কেটে নেওয়া হবে, আমার অ্যাকাউন্টে থেকে যাবে কত? 22,000 টাকা। তাহলে এই 3,000 টাকার পেমেন্ট আমাকে ব্যাংকে কবে করতে হবে? ওই 15 তারিখের ভেতর। এবার 15 তারিখের ভেতরে যদি আমি পেমেন্ট না করি, আমি যদি 15 তারিখের পরে অন্য কোনো ডেটে গিয়ে এই 3,000 টাকা ব্যাংকে পেমেন্ট করতে চাই, সেক্ষেত্রে ব্যাংক এই 3,000 টাকার উপরে আরো কিছু ইন্টারেস্ট নেয়, মানে সুদ নেয়। তো ওই ব্যাপারটা আমরা ধীরে ধীরে এর পরে আসবো। ক্রেডিট কার্ডের ওভারঅল একটা সিস্টেম আমি বললাম। এবার এই ক্রেডিট কার্ড কে ইস্যু করে? ভারতে যতগুলো ব্যাংক রয়েছে, প্রত্যেকটা ব্যাংকই তাদের ক্রেডিট কার্ড ইস্যু করে। যেমন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, ইউকো ব্যাংক, এইচডিএফসি ব্যাংক, আইসিআইসিআই ব্যাংক, অ্যাক্সিস ব্যাংক, প্রত্যেকটা ব্যাংকই তাদের কাস্টমারদের ক্রেডিট কার্ডের ফ্যাসিলিটি দেয়। ব্যাংক ছাড়াও বিভিন্ন থার্ড পার্টি কোম্পানি বা এনবিএফসি অর্থাৎ নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল কোম্পানি, এরাও পাবলিককে ক্রেডিট কার্ড অফার করে। যেমন আমি দুটো ক্রেডিট কার্ডের নাম বলি। ওয়ান বলে একটা ক্রেডিট কার্ড আছে, ইউনি গোল্ড এক্স বলে একটা ক্রেডিট কার্ড আছে। এগুলো বিভিন্ন কোম্পানি পাবলিককে তাদের ক্রেডিট কার্ড অফার করে। এইবার এইখানে একটা বিষয় আসে, ব্যাংক যদি আমাদেরকে ক্রেডিট কার্ড অফার করে বা ব্যাংক যদি আমাদেরকে কোনো ক্রেডিট কার্ড দেয়, সেক্ষেত্রে ব্যাংক আমার যে সেভিংস অ্যাকাউন্ট বা কারেন্ট অ্যাকাউন্ট আছে, তার সাথে পাশাপাশি একটা হিসাব রাখে। এখন ব্যাংক ছাড়া যদি অন্য কোনো কোম্পানি আমাকে কোনো ক্রেডিট কার্ড দেয়, সেক্ষেত্রে সে আমার ওই হিসাব রাখবে কিভাবে? এবার আমি যদি কোনো ব্যাংকের বা কোনো কোম্পানির ক্রেডিট কার্ড নিতে চাই, সেক্ষেত্রে আমাকে প্যান কার্ড আর আধার কার্ডের ডিটেলস দিতে হয়। তো ব্যাংক হোক বা অন্য কোনো এনবিএফসি বা থার্ড পার্টি কোনো কোম্পানি, তারা যখন আমার কাছ থেকে আমার প্যান কার্ডের ডিটেলস নিচ্ছে, ওই প্যান কার্ডের নাম্বার অনুযায়ী তারা আমার পেমেন্ট বা আমার ট্রানজাকশনের একটা হিসাব নিজেদের কাছে রেখে দেয়। আর মাসের মাথায় গিয়ে একটা নির্দিষ্ট ডেটে বিল জেনারেট করে এবং আমাকে ইনফর্ম করে। তারপর কিছুদিনের মধ্যে টোটাল যে বিল হয়েছে সেটা আমাকে পরিশোধ করে দিতে হয়। এবার আমরা ডেবিট কার্ড যে যে জায়গায় ব্যবহার করতে পারি, ক্রেডিট কার্ড সেই সমস্ত জায়গায় ব্যবহার করতে পারি। যেমন অনলাইনে আমি হয়তো কাউকে কোনো পেমেন্ট করব, বা অনলাইনে কাউকে হয়তো টাকা ট্রান্সফার করব। বিভিন্ন দোকানে যে পিওএস মেশিন থাকে, অর্থাৎ পয়েন্ট অফ সেল মেশিন থাকে, সেই মেশিনের সাহায্যে পেমেন্ট করার জন্য আমি ক্রেডিট কার্ড ব্যবহার করতে পারি। দেশীয় মুদ্রা অর্থাৎ রুপিতে আমি তো পেমেন্ট করতে পারি, তার পাশাপাশি আমি যদি চাই ফরেন কারেন্সিতে কাউকে পেমেন্ট করব, সেক্ষেত্রেও আমি ক্রেডিট কার্ডের মাধ্যমে করতে পারি। আর এইসবের পাশাপাশি এই ক্রেডিট কার্ডের মাধ্যমে এটিএম থেকে টাকাও তোলা যায়। তবে এটিএম থেকে ক্রেডিট কার্ডের মাধ্যমে টাকা তুলতে গেলে ব্যাংক বা এনবিএফসি ওই ক্রেডিট কার্ডের উপর আলাদা করে চার্জ নেয়। যেমন আমি হয়তো কোনো একটা এটিএম থেকে আমার ক্রেডিট কার্ডের মাধ্যমে 5,000 টাকা তুলতে চাইলাম, তাহলে মাসের মাথায় গিয়ে আমার যখন বিল জেনারেট হবে, তখন ওই বিলের হিসাবে আমার ওই 5,000 টাকার পাশাপাশি আরো কিছু এক্সট্রা চার্জ দিতে হবে, হয়তো 200 টাকা এটিএম উইথড্রল চার্জ দিতে হলো। সেক্ষেত্রে কি হবে, আমি এটিএম থেকে তুললাম 5,000 টাকা, কিন্তু যখন আমি ক্রেডিট কার্ডে বিল পরিশোধ করব, তখন আমাকে জমা দিতে হবে 5,200 টাকা। ক্রেডিট কার্ড মেইনলি যে কারণে ব্যবহার হয় সেটা হলো অনলাইন ট্রানজাকশন বা অনলাইন পেমেন্টের জন্য। এইবার ক্রেডিট কার্ডে একটা বিষয় থাকে লিমিট বা ক্রেডিট কার্ড লিমিট। সেটা কি? ব্যাংক যখন আমাকে একটা ক্রেডিট কার্ড ইস্যু করে, মানে ব্যাংক যখন আমাকে একটা ক্রেডিট কার্ড দেয়, তখন তার সাথে বলেই দেয় যে এই ক্রেডিট কার্ড দিয়ে আমি মাসে ম্যাক্সিমাম এত টাকার হয়তো ট্রানজাকশন করতে পারবো। ধরলাম কানাড়া ব্যাংকের আমার একটা ক্রেডিট কার্ড আছে, যার ডেট অফ বিল জেনারেশন হলো প্রত্যেক মাসের 5 তারিখ। এবার ওই ক্রেডিট কার্ডের লিমিট হয়তো 40,000 টাকা। তাহলে ডেট অফ বিল জেনারেশন 5 তারিখ, লিমিট 40,000। এর মানে হলো যে কোনো মাসের 6 তারিখ থেকে পরের মাসের 5 তারিখ, এই টাইমের ভেতর আমি ওই ক্রেডিট কার্ডটা দিয়ে ম্যাক্সিমাম 40,000 টাকা ট্রানজাকশন করতে পারবো। ক্রেডিট কার্ড লিমিট দিয়ে এইটা বোঝায়। এবার ব্যাপারটা এরকম না যে আমার কার্ডে 40,000 টাকা লিমিট রয়েছে, মানে আমি 40,000 টাকাই ইউজ করতে পারবো। আমি চাইলে 40,000 টাকার বেশিও ব্যবহার করতে পারি। তবে ওই যে মাসের মাথায় গিয়ে আমার যে বিল জেনারেট হবে, সেই বিলে কিছু এক্সট্রা চার্জ লাগে। তো ক্রেডিট কার্ডের লিমিটটা আশা করে বোঝা গেল। এবার বর্তমানে
আমরা যাতে ক্রেডিট কার্ড বেশি বেশি ব্যবহার করি, সেক্ষেত্রে বিভিন্ন জায়গাতেই অনলাইন পেমেন্ট বা অনলাইন ট্রানজাকশনের ক্ষেত্রে প্রচুর পরিমাণে অফার বা ভাউচার দেওয়া হয়। যেমন কোথাও হয়তো বলা হলো যে এইচডিএফসি ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহার করলে 5% ক্যাশব্যাক হবে। জোম্যাটোতে কোনো কিছু অর্ডার করলে সেখানে ইউকো ব্যাংকের ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করলে হয়তো 20% ছাড়। কানাড়া ব্যাংকের ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করলে হয়তো লেন্স কার্ডের কোনো ভাউচার থাকলো। অ্যাক্সিস ব্যাংকের ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করলে হয়তো 1% ডিজিটাল গোল্ডের ক্যাশব্যাক থাকলো। এইরকম বিভিন্ন অফার বিভিন্ন ক্রেডিট কার্ডে থাকে। তো কোন ক্রেডিট কার্ডে কেমন অফার বা ভাউচার বা ডিসকাউন্ট থাকে আর কোন ক্রেডিট কার্ডের কেমন লিমিট, তার উপর ভিত্তি করে বিভিন্ন টাইপের ক্রেডিট কার্ড হয়। যেমন সব থেকে বেসিক যে ক্রেডিট কার্ড সেটা হলো রেগুলার ক্রেডিট কার্ড। এছাড়াও রয়েছে প্রিমিয়াম ক্রেডিট কার্ড, সুপার প্রিমিয়াম ক্রেডিট কার্ড, co-branded credit card, business credit card, shopping credit card, cashback credit card, lifestyle credit card, travel credit card, secured credit card, fuel credit card, এইসব। এর ভেতর কিছু কিছু কার্ডে ট্রানজাকশনের লিমিট অনেক বেশি, কিছু কিছু কার্ডে ক্যাশব্যাক, অফার, ভাউচার এইসবের পরিমাণ অনেক বেশি। যেমন নর্মাল যে রেগুলার ক্রেডিট কার্ড তাতে টুকটাক ক্যাশব্যাকের অফার থাকে আর তাতে ট্রানজাকশন লিমিট অর্থাৎ ক্রেডিট কার্ড লিমিটও অনেক কম থাকে। অন্যদিকে প্রিমিয়াম বা সুপার প্রিমিয়াম যে সমস্ত ক্রেডিট কার্ড তাতে ক্রেডিট কার্ডের লিমিট অনেক বেশি থাকে। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের বিল পেমেন্ট করার ক্ষেত্রে যদি আমি বেশি ক্যাশব্যাক অফার চাই, সেক্ষেত্রে আমি ক্যাশব্যাক ক্রেডিট কার্ড ব্যবহার করতে পারি। শপিং এর ক্ষেত্রে যদি অফার বেশি চাই, সেক্ষেত্রে স্পেশাল টাইপের ক্রেডিট কার্ড হলো শপিং ক্রেডিট কার্ড। গাড়িতে তেল ভরা অর্থাৎ পেট্রোল ডিজেল ভরার ক্ষেত্রে বেশি অফার পাওয়ার জন্য ফুয়েল ক্রেডিট কার্ড ব্যবহার করলে ভালো হয়। এইরকম বিভিন্ন টাইপের কার্ডে বিভিন্ন রকমের অফার বা বিভিন্ন লিমিট থাকে। এবার কোনো একটা ক্রেডিট কার্ড দেখে কিভাবে বোঝা যায় যে ওটা কোন টাইপের কার্ড? ক্রেডিট কার্ডের গায়ে বিভিন্ন কথা লেখা থাকে। যেমন রেগুলার ক্রেডিট কার্ড হলে কার্ডের ওপরে রেগুলার অথবা প্ল্যাটিনাম, প্ল্যাটিনাম প্লাস এই সমস্ত কথা লেখা থাকে। প্রিমিয়াম ক্রেডিট কার্ডের ক্ষেত্রে সিগনেচার, প্রিমিয়াম এই সমস্ত কথা লেখা থাকে। সুপার প্রিমিয়াম যে সমস্ত ক্রেডিট কার্ড তার উপরে ইনফিনিয়া, ডাইনাস ক্লাব এই সমস্ত কথা লেখা থাকে। ট্রাভেলস ক্রেডিট কার্ডের ক্ষেত্রে ইন্ডিগো, রেগালিয়া, গোল্ড এই সমস্ত জিনিস লেখা থাকে। ক্যাশব্যাক যে সমস্ত ক্রেডিট কার্ড হয় তার উপরে লেখা থাকতে পারে ক্যাশব্যাক বা মানি ব্যাক বা প্ল্যাটিনাম এজ এইসব। এবার ওই যে ব্যাংক বা কোনো এনবিএফসি ক্রেডিট কার্ডের মাধ্যমে আমার হয়ে পেমেন্ট করে দিচ্ছে বা ক্রেডিট কার্ডে পেমেন্ট করতে গেলে আমাকে বিভিন্ন জায়গায় বিভিন্ন অফার আমি পাচ্ছি। এবার এই সমস্ত সুবিধা তো কোনো ব্যাংক বা কোনো এনবিএফসি নিজের পকেট থেকে দেয় না। আমাদেরকে ক্রেডিট কার্ড ব্যবহার করার পিছনে তাদের অনেক বড় লাভ থাকে। আমাদেরকে ক্রেডিট কার্ড ব্যবহার করিয়ে তাদের বিভিন্ন দিক থেকে বিভিন্ন ইনকাম হয়। নর্মালি 3 দিক থেকে কোনো ব্যাংক বা কোনো এনবিএফসির এই ক্রেডিট কার্ডের মাধ্যমে ইনকাম হয়। প্রথমত কাস্টমার ফি। আমি এই যে একটা ক্রেডিট কার্ড ব্যবহার করছি এর জন্য সারা বছর ধরে বিভিন্ন রকম চার্জ আমাকে দিতে হয়, সেটাকেই বলা হয় কাস্টমার ফি। ক্রেডিট কার্ডের মাধ্যমে ব্যাংক বা এনবিএফসির আরেকটা জায়গা থেকে ইনকাম হয়, সেটা হলো মার্চেন্ট ফি থেকে। সেটা কি? আমি এই যে বিভিন্ন দোকান বা বিভিন্ন শপিং মলে গিয়ে ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করি, কোনো দোকানদার যে যে ব্যক্তির কাছ থেকে ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট নেয় সেই সমস্ত পেমেন্টের 1 থেকে 3% কমিশন ওই যে ব্যাংকের ক্রেডিট কার্ড সেই ব্যাংককে দিতে হয়। ব্যাপারটা আমি একটু খুব সহজ করে বলি। ধরলাম আমি প্যান্টালুন্সে গেলাম কিছু শপিং করার জন্য, সেখানে আমার হয়তো বিল হলো 6000 টাকা। এবার এই 6000 টাকার বিলটা আমি হয়তো আমার কানাড়া ব্যাংকের ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করতে চাইছি। তো সেক্ষেত্রে আমি নর্মাল পেমেন্ট তো করে দেবো, কিন্তু ওই প্যান্টালুন্স আমার ওই 6000 টাকা পেমেন্টের থেকে 2 থেকে 3% মানে প্রায় 120 থেকে 180 টাকা কমিশন হিসাবে কানাড়া ব্যাংকে দিয়ে দেবে। তো কানাড়া ব্যাংকের ক্রেডিট কার্ড ইউজ করলে মার্চেন্টের দিক থেকে কানাড়া ব্যাংকের এই ইনকামটা হয়। আর কোনো ব্যাংক বা কোনো এনবিএফসির ক্রেডিট কার্ড থেকে সব থেকে বেশি যে ইনকাম হয় সেটা হলো মান্থলি ইন্টারেস্ট থেকে। ওই যে যেমনটা প্রথমে বললাম যে আমি সারা মাসে যা খরচ করব, পরের মাসে একটা নির্দিষ্ট ডেটে গিয়ে আমাকে সেই খরচটা ব্যাংকে পরিশোধ করে দিতে হবে। এবার আমি ধরলাম যে আমি এই মাসে টোটাল 15,000 টাকার জিনিসপত্র কিনলাম বা 15,000 টাকা ট্রানজাকশন করলাম আমার ক্রেডিট কার্ডের মাধ্যমে। এবার এই 15,000 টাকা আমার জমা দেওয়ার বা পরিশোধ করার ডেট আছে হয়তো সামনের মাসের 10 তারিখ। ওই 10 তারিখের মধ্যে যদি আমি আমার এই 15,000 টাকা পেমেন্ট করে দিতে পারি তাহলে তো ভালো, কিন্তু যদি 10 তারিখের ভেতর পেমেন্ট করতে না পারি, 10 তারিখের পরে গিয়ে পেমেন্ট করতে চাইলে আমার ওই যে 15,000 তার ওপর কিছু এক্সট্রা ইন্টারেস্ট হিসেবে চার্জ নেয়। তো যেদিন টাকা পরিশোধ করার কথা তারপরে গিয়ে টাকা পরিশোধ করতে হলে ব্যাংক আমার কাছ থেকে যে এক্সট্রা চার্জটা নেয় সেটাকেই বলা হয় কাস্টমার ডিলেড ইন্টারেস্ট পেমেন্ট। এই যে এখানে লিখেছি কাস্টমার ডিলেড ইন্টারেস্ট পেমেন্ট। আর এই ডিলে হওয়া পেমেন্টের থেকেই ব্যাংকের এই ক্রেডিট কার্ড থেকে সব থেকে বেশি ইনকাম হয়। ক্রেডিট কার্ড থেকে ব্যাংকের পুরো বছরে যে ইনকাম হয় তার প্রায়
থেকে 25% মতন কাস্টমার ফি থেকে আসে। মার্চেন্ট ফি এর থেকে প্রায় 25 থেকে 30% ইনকাম হয়। আর ক্রেডিট কার্ডের টোটাল যে ইনকাম তার প্রায় 50% এই ডিলে পেমেন্ট থেকে উঠে আসে। এবার আমরা যারা যারা ক্রেডিট কার্ড ব্যবহার করি তাদের অনেকেই জানি না যে ওই ক্রেডিট কার্ডের পেছনে আমাকে সারা বছর ধরে কোন কোন ফি দিতে হয়, বা যে সমস্ত ফি বা চার্জ দিতে হচ্ছে সেগুলো কিভাবে হিসাব হয়। তো এই জায়গাটা একটু বোঝানোর চেষ্টা করি। সারা বছর ধরে একটা ক্রেডিট কার্ডের জন্য আমাকে যে সমস্ত ফি দিতে হয় সেই সবগুলোকে একসাথে নিয়ে বলা হয় কাস্টমার ফি। এই কাস্টমার ফি এর ভেতর সব থেকে প্রধান যে আইটেম সেটা হলো অ্যানুয়াল ফি বা অ্যানুয়াল মেইনটেনেন্স চার্জ। আমার কাছে যদি একটা ক্রেডিট কার্ড থাকে, সারা বছর ধরে ওই ক্রেডিট কার্ডটা ব্যবহার করার জন্য আমাকে কিছু চার্জ দিতে হয়, সেটাকেই বলা হয় অ্যানুয়াল ফি বা অ্যানুয়াল মেইনটেনেন্স চার্জ। এই অ্যানুয়াল মেইনটেনেন্স চার্জ বিভিন্ন কার্ডের জন্য বিভিন্ন রকম হয়। যেমন বেসিক রেগুলার কার্ডের জন্য 500 থেকে 1000 টাকা পর্যন্ত মেইনটেনেন্স চার্জ হয়। এরপর যত প্রিমিয়াম কার্ড আমি নেব তার মেইনটেনেন্স চার্জ তত বেশি। প্রিমিয়াম কার্ডের ক্ষেত্রে 5000 10,000 টাকা পর্যন্ত মেইনটেনেন্স চার্জ হয়। আর যত বেশি প্রিমিয়াম কার্ড ওই ক্রেডিট কার্ডে লিমিট তত বেশি থাকে। আর যত বেশি প্রিমিয়াম কার্ড তত ওই কার্ডে অফার, ক্যাশব্যাক, ভাউচারের পরিমাণও বেশি। এইবার এইখানে আরো একটা ছোট্ট ট্রিক থাকে। ধরলাম আমার কাছে একটা ক্রেডিট কার্ড আছে যার অ্যানুয়াল মেইনটেনেন্স চার্জ হচ্ছে 500 টাকা। তাহলে বছরের মাথায় গিয়ে আমাকে 500 টাকা অ্যানুয়াল ফি তো দিতেই হবে, তার সাথে সাথে এই অ্যানুয়াল ফি প্লাস জিএসটিও থাকে। ক্রেডিট কার্ডের ক্ষেত্রে জিএসটির পরিমাণ হচ্ছে 18%। তাহলে বছরের মাথায় গিয়ে আমি যখন 500 টাকা আমার অ্যানুয়াল ফি পরিশোধ করব তখন আমাকে 500 টাকা প্লাস 18% জিএসটি মানে 90 টাকা, টোটাল 590 টাকা পরিশোধ করতে হবে। আর প্রত্যেক বছর একটা নির্দিষ্ট ডেট থাকে যে এই ডেটের ভেতরে আমাকে অ্যানুয়াল ফিটা পেমেন্ট করতে হবে। পরিশোধ করার জন্য যদি ওই ডেটের বাইরে বেরিয়ে যায় সেক্ষেত্রে অ্যানুয়াল ফি তো আমাকে দিতেই হবে, তার সাথে সাথে পেনাল্টি চার্জ, লেট ফাইন এইগুলোও দিতে হবে। আর এই সবকিছুর সাথে জিএসটি অ্যাড থাকবে। তো অ্যানুয়াল ফিটা আশা করি বোঝা গেল। অ্যানুয়াল ফি বা অ্যানুয়াল মেইনটেনেন্স চার্জ বা ক্রেডিট কার্ড ফি এগুলো একই জিনিস। এবার বিভিন্ন ব্যাংক বা বিভিন্ন এনবিএফসি বা বিভিন্ন থার্ড পার্টি কোম্পানি তাদের ক্রেডিট কার্ড প্রমোট করার জন্য অফার দেয় যে লাইফ টাইম ফ্রি ক্রেডিট কার্ড। লাইফ টাইম ফ্রি ক্রেডিট কার্ড কথার অর্থ হলো যে ওই কার্ডটা ব্যবহার করলে অ্যানুয়াল ফি দেওয়া লাগবে না, মানে অ্যানুয়াল ফি বা অ্যানুয়াল মেইনটেনেন্স চার্জ 0। তবে এইখানে একটু বলি, এইখানে বিভিন্ন কোম্পানি লাইফ টাইম ফ্রি ক্রেডিট কার্ড তো দেয়, তবে তার সাথে সাথে কিছু টার্মস এন্ড কন্ডিশন লাগানো থাকে। যেমন লাইফ টাইম ফ্রি মানে কি বললাম, অ্যানুয়াল মেইনটেনেন্স চার্জ 0 বা অ্যানুয়াল ফি 0। এবার এই অফারটা কোনো স্পেসিফিক পারপাসের জন্য হতে পারে, স্পেশাল কিছু লোকের জন্য হতে পারে, লিমিটেড টাইম অফার হতে পারে। এই সমস্ত কোম্পানির অফার যে কোনো সময় গিয়ে চেঞ্জ হয়ে যেতে পারে। আমি খুব সিম্পল একটা উদাহরণ দিই। বর্তমানে যে সমস্ত সিম মার্কেটে রয়েছে, মানে আমাদের কাছে যে সমস্ত সিম রয়েছে, তাতে কল আসার জন্য মানে ইনকামিং কল ফেসিলিটি চালু রাখার জন্য মিনিমাম একটা ব্যালেন্স আমাকে রিচার্জ করতে হয়। আমি যদি ওই রিচার্জটা না করি আমার কিন্তু ইনকামিং ফেসিলিটি এখন থাকে না। এখন সমস্ত সিমের ক্ষেত্রেই এই সেম নিয়ম রয়েছে। এবার আজ থেকে 15 বছর আগের কথা যদি আমি বলি, তখন কোনো কোম্পানির সিম নিতে গেলে বলা হতো যে লাইফ টাইম ইনকামিং কল ফ্রি। তার মানে এই সিমে কল আসার জন্য জীবনে কখনো কোনো রিচার্জ করতে হবে না। কিন্তু বর্তমানে সিচুয়েশন কি এসে গেল, আমার ফোনে কল আসার জন্য আমাকে মিনিমাম একটা ব্যালেন্স মেনটেন করতে হয়। তো কোম্পানি যাই অফার দিক না কেন সেটা একটা লিমিটেড টাইমের জন্য হতে পারে। এই জন্যই বলছি যে সমস্ত কোম্পানি লাইফ টাইম ফ্রি ক্রেডিট কার্ডের অফার দেয় সেটা লিমিটেড টাইমের জন্য হতে পারে। তো অ্যানুয়াল ফি এর ব্যাপারটা গেল। এরপর ক্রেডিট কার্ড কোম্পানি কাস্টমারের থেকে আরেকটা যে চার্জ নেয় সেটা হলো ফরেক্স মার্কআপ ফি। ভারতের ভেতর আমরা কাউকে কোনো পেমেন্ট করতে গেলাম, সেক্ষেত্রে আমরা ভারতীয় মুদ্রা অর্থাৎ রুপিতেই পেমেন্ট করব। কিন্তু আমাকে যদি ইন্টারন্যাশনাল কোনো পেমেন্ট করতে হয়, ফরেন কোনো কারেন্সিতে যদি আমাকে পেমেন্ট করতে হয়, সেক্ষেত্রে আমার কিন্তু এক্সচেঞ্জ রেট লাগে। ধরলাম আমি কোনো একটা অনলাইন শপিং করব, সেখানে আমার কোনো একটা জিনিসের দাম $5। এবার ওই $5 পেমেন্টটা আমি আমার কানাড়া ব্যাংকের ক্রেডিট কার্ড দিয়ে করতে চাইছি। তো $5 হিসাবে বর্তমানে যদি ধরি, ডলারের সাপেক্ষে রুপির এক্সচেঞ্জ রেট 80 টাকা। তো সেক্ষেত্রে $5 মানে 400 টাকা। আমি আমার ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করলে ওই ব্যাংক আমার হয়ে 400 টাকার পেমেন্ট করে দেবে। 400 টাকার পেমেন্ট তো হবে, কিন্তু সেটা আলটিমেটলি গিয়ে $5 পেমেন্ট হবে। তার মানে কি, এই ক্রেডিট কার্ডের মাধ্যমে ভারতীয় মুদ্রা এক্সচেঞ্জ হয়ে বিদেশি মুদ্রায় পেমেন্ট হচ্ছে। এবার এই ভারতীয় মুদ্রা থেকে ডলারে কনভার্ট করার জন্য ওই ব্যাংক আলাদা করে একটা চার্জ নেয়। ওই যে এক্সচেঞ্জ রেট তো রইলো, তারপরে ব্যাংক এক্সট্রা 2 থেকে 3% চার্জ নেয়। ক্রেডিট কার্ডের মাধ্যমে কারেন্সি এক্সচেঞ্জ করে পেমেন্টের ক্ষেত্রে ব্যাংক 2-3% এক্সট্রা চার্জ নেয়। তো এক্সচেঞ্জ করার পর ওই যে 2-3% এক্সট্রা চার্জ, ওইটাকেই বলা হয় ফরেক্স মার্কআপ। আমি ওই $5 এক্সাম্পলটা দিয়েই বলি। আমি 400 টাকা পেমেন্ট করছিলাম, মানে ব্যাংক আমার হয়ে 400 টাকা পেমেন্ট করতে চাইছিল। এবার ব্যাংক কি করবে, ব্যাংক ওই 400 টাকার ওপর
3% ভ্যালু অ্যাড করবে। 400 টাকার 3% মানে 12 টাকা। এইবার এখানে কি হবে, আমার ওই $5 পেমেন্ট সেটা তো হয়ে যাবে, কিন্তু মাসের মাথায় গিয়ে আমার যে ক্রেডিট কার্ড বিল জেনারেট হবে সেই বিলে লেখা থাকবে যে আমার ফরেন ট্রানজাকশন 400 টাকা আর ফরেক্স মার্কআপ 3% হিসাবে 12 টাকা। ফলে আমাকে পরিশোধ করতে হলে 412 টাকা পরিশোধ করতে হবে। এবার এখানেও বিভিন্ন কোম্পানি বিভিন্ন ট্রিক খাটায়, বিভিন্ন ব্যাংক বা এনবিএফসি তারা তাদের ক্রেডিট কার্ড প্রমোট করার জন্য অফার দেয় যে জিরো ফরেক্স মার্কআপ বা ফরেক্স মার্কআপ ফ্রি। এর ক্ষেত্রে ব্যাংকের কিছু কৌশল থাকে। ব্যাংক এখানে তার পলিসিতে বলে দিতে পারে যে আমরা ফরেক্স মার্কআপ তো ফ্রি করে দেব, কিন্তু এক্সচেঞ্জের সময় যে এক্সচেঞ্জ রেট সেটা মার্কেট এক্সচেঞ্জ রেট হিসাবে হবে না। ওই এক্সচেঞ্জ রেটটা আমরা আমাদের মতো করে সেট করব, বা ওই যে পেমেন্ট নেটওয়ার্কটা রয়েছে অর্থাৎ ভিসা, রুপে বা মাস্টার কার্ড, তারা ওই এক্সচেঞ্জ রেটটা ঠিক করবে। এর ফলে কি হবে, ধরলাম আমার একটা ক্রেডিট কার্ড আছে যাতে অফার রয়েছে জিরো ফরেক্স মার্কআপ, তো সেক্ষেত্রে আমি যদি ওই ক্রেডিট কার্ডটা দিয়ে ওই $5 পেমেন্ট করতে চাই, মার্কেট এক্সচেঞ্জ রেট হিসাবে আমার ব্যাংক থেকে কত টাকা পেমেন্ট করার কথা, 40 টাকা। কিন্তু ব্যাংক এক্ষেত্রে বলবে যে এক্সচেঞ্জ রেট হবে হয়তো 81 টাকা করে বা 85 টাকা করে। তো সেক্ষেত্রে 85 টাকা করে যদি এক্সচেঞ্জ রেট হয়, ব্যাংক আমার হয়ে টোটাল পেমেন্ট করছে কত, 5 × 85 মানে 425 টাকা। ব্যাংক এইভাবেও ইনকাম করে। ব্যাংক বিভিন্ন ক্রেডিট কার্ডে বিভিন্ন যে অফার বা ছাড় দেয় সেগুলো আলটিমেটলি কোনো লাভ হয় না। এখন হয়তো ছাড় দিচ্ছে, 10 দিন পরে গিয়ে সেটা আমাকে বেশি দাম দিয়ে আমার কাছ থেকে তুলে নেবে। তো যাই হোক, এই হচ্ছে ফরেক্স মার্কআপ ফি। কাস্টমার ফি এর ভেতর আরেকটা টার্ম আছে, সেটা হলো ওভার লিমিট চার্জ। ক্রেডিট কার্ড লিমিট সম্পর্কে তো বুঝেছি যে আমার কাছে যদি একটা ক্রেডিট কার্ড থাকে আর তাতে যদি লিমিট থাকে 15,000, তার মানে আমি এক মাসে 15,000 টাকার বেশি ট্রানজাকশন করতে পারবো না। এবার আমি যদি কোনো মাসে ওই 15,000 টাকার বেশি ট্রানজাকশন করি, তো সেক্ষেত্রে ওই ট্রানজাকশনটাকে বলা হয় ওভার লিমিট ট্রানজাকশন বা ওভার লিমিট এক্সপেন্স। বোঝার সুবিধার জন্য আমার ওই 15,000 লিমিটটাই ধরলাম। আমার ক্রেডিট কার্ডে 15,000 টাকা লিমিট আছে, আমি হয়তো ট্রানজাকশন করে ফেললাম 18,000 টাকা। তাহলে মাসের মাথায় গিয়ে আমার যে বিল জেনারেট হবে সেই বিলে লেখা থাকবে আমি এই যে 3,000 টাকা এক্সট্রা খরচ করেছি, এর জন্য আমাকে কত এক্সট্রা চার্জ দিতে হচ্ছে। তো লিমিটের থেকে বেশি আমি যে খরচটা করব তার উপর যে লেট ফাইন বা এক্সট্রা চার্জ সেটাকেই বলা হয় ওভার লিমিট চার্জ। এই ওভার লিমিট চার্জ নর্মালি মিনিমাম 500 টাকা পর্যন্ত থাকে, 500 টাকা বা 2.5%। আমার ওই 15,000 এর এক্সাম্পলে নি, আমার লিমিট আছে 15,000, আমি খরচ করে ফেলেছি 18,000, তাহলে 3,000 টাকা এক্সট্রা। এবার এই 3,000 টাকায় কত টাকা এক্সট্রা চার্জ লাগবে, 3,000 এর 2.5%। তো 3,000 এর 2.5% হয় 75 টাকা। এক্ষেত্রে ব্যাংক আমার কাছ থেকে 75 টাকা নেবে না, ব্যাংক আমার কাছ থেকে 500 টাকা চার্জ নেবে। আমার যে লিমিট থাকলো তারপরে আমি যত টাকা এক্সট্রা খরচ করব তার 2.5% হিসাবে যদি আমার 500 টাকার কম আসে, সেক্ষেত্রে আমাকে 500 টাকা চার্জ দিতে হবে। আমি ওই যে 3,000 টাকা এক্সট্রা খরচ করেছি তার জন্য আমার 75 টাকা চার্জ হয়, কিন্তু আমাকে 500 টাকা দিতে হবে। যদি আমি 5,000 টাকা বেশি খরচ করতাম, সেক্ষেত্রে 5,000 এর 2.5% কত হয়, 125 টাকা। আমার 125 টাকা চার্জ হওয়ার কথা, কিন্তু ব্যাংক আমার কাছ থেকে চার্জ নেবে কত, 500 টাকা। আমি যদি 20,000 টাকা এক্সট্রা খরচ করি, আমার যে লিমিট আছে তারপরে যদি আমি 20,000 টাকা এক্সট্রা খরচ করি, সেক্ষেত্রে 20,000 এর 2.5% হয় 500 টাকা। তো 20,000 এর ক্ষেত্রে আমার চার্জ নেবে কত, 500 টাকা। 20,000 এর বেশি ধরলাম 30,000 টাকা। আমার যে লিমিট আছে তারপরে গিয়েও আমি 30,000 টাকা খরচ করলাম। এবার এই ক্ষেত্রে 30,000 এর 2.5% কত হয়, 750 টাকা। তাহলে ব্যাংক এবার আমার কাছ থেকে আর 500 টাকা চার্জ নেবে না, ওই 30,000 টাকার হিসাবে 750 টাকা চার্জ নেবে। তো ওভার লিমিট চার্জ এইভাবে নেয়। এরপর ব্যাংক ক্রেডিট কার্ডের মাধ্যমে আরো এক জায়গা থেকে চার্জ না, সেটা হলো এটিএম উইথড্রল। আমরা যদি এটিএম থেকে ক্যাশ তুলতে চাই, সেক্ষেত্রে এটিএম থেকে ক্যাশ তো তুলতে পারবো, কিন্তু আমার ওই বিলে কিছু এক্সট্রা চার্জ যোগ হয়ে যাবে। ধরলাম আমি আমার কানাড়া ব্যাংকের ক্রেডিট কার্ড দিয়ে কোনো একটা এটিএম থেকে 10,000 টাকা তুললাম। তো এটিএম থেকে আমি পাবো তো 10,000 টাকাই, কিন্তু আমার ওই যে বিল জেনারেট হবে ওই বিলে লেখা থাকবে যে 10,000 টাকা এটিএম থেকে তোলা হয়েছে আর তার চার্জ হিসাবে 500 টাকা। ফলে আমাকে মাসের মাথায় গিয়ে পরিশোধ করতে হলে 10,500 টাকা পরিশোধ করতে হবে। এবার এই এটিএম এর চার্জও বিভিন্ন রকম হয়, মিনিমাম 500 টাকা চার্জ। 20,000 টাকা পর্যন্ত উইথড্রলের ক্ষেত্রে 500 টাকা চার্জ। 20,000 টাকার বেশি উইথড্রল করতে গেলে 2.5%। ওভার লিমিটের যে চার্জ, এটিএম উইথড্রলেরও ঠিক একই চার্জ, আর সেই চার্জ একই সিস্টেমে কাটে। ব্যাংক আমাদেরকে ক্রেডিট কার্ডের অফার দেয়, কিন্তু এমনি এমনি কিছু দেয় না। ক্রেডিট কার্ডে ব্যাংক নতুন আরো বিভিন্ন রকম ফেসিলিটি দিচ্ছে, যেমন বর্তমানে ইএমআই ফেসিলিটি দেয়। ধরলাম আমার ক্রেডিট কার্ডের লিমিট রয়েছে 20,000 টাকা, আমি এই মাসে খরচ করে ফেললাম 18,000 টাকা। তাহলে ওই যে বিল জেনারেট হবে সেই বিলে লেখা থাকবে আমি 18,000 টাকা খরচ করেছি। এবার আমি হয়তো পেমেন্ট করার সময় 18,000 টাকা পেমেন্ট করতে পারছি না, সেক্ষেত্রে আমি ব্যাংকে একটা রিকোয়েস্ট করতে পারি, বা ব্যাংক আমাকে ফেসিলিটি দিতে পারে যে তোমার 18,000 টাকা একবারে পেমেন্ট করার দরকার নেই,
তুমি এটাকে ইএমআই তে কনভার্ট করে নাও, প্রত্যেক মাসে কিছু কিছু করে দেবে। ব্যাংক হয়তো আমাকে বললো যে প্রত্যেক মাসে 4,000 টাকা করে দিও, 5 মাস দিলেই হয়ে যাবে। তো একবারে পেমেন্ট করলে আমার 18,000 টাকায় পেমেন্ট করলে হয়ে যাচ্ছিল, পরিশোধ করলে হয়ে যাচ্ছিল, কিন্তু আমি 5 মাস ধরে 4,000 টাকা করে টোটাল আমাকে 20,000 টাকা পেমেন্ট করতে হবে। এটাই হচ্ছে ইএমআই। তো আমার বিলের যে অ্যামাউন্ট সেটাকে আমি ইএমআই তে কনভার্ট করার জন্য যে এক্সট্রা পেমেন্ট দিতে হচ্ছে সেটাই হচ্ছে ইএমআই কনভার্সন চার্জ। তো কাস্টমারের থেকে এইরকম বিভিন্ন জায়গা থেকে ব্যাংক ক্রেডিট কার্ডের মাধ্যমে টাকা নেয়। আর সব থেকে বড় যেখান থেকে নেয় সেটা হলো কি মান্থলি যে পেমেন্ট সেইটা। এবার এই মান্থলি পেমেন্টের ক্ষেত্রে দুই রকমের ট্রিক খাটায়। ধরলাম এই যে এই মাসে আমি 18,000 টাকা খরচ করলাম, এই 18,000 টাকা পরিশোধ করার জন্য আমার সামনের মাসে ডেট হয়তো 12 তারিখ, তাহলে 12 তারিখের ভেতরে যদি আমি পেমেন্ট করি আমাকে ওই 18,000 টাকা পেমেন্ট করলেই হয়ে যাবে। কিন্তু আমি যদি চাই 12 তারিখের পরে গিয়ে পেমেন্ট করব, তো সেক্ষেত্রে আমার ওই 18,000 টাকার উপর এক্সট্রা ইন্টারেস্ট নেবে। বার্ষিক 30 থেকে 40% রেটে আমার ওই 18,000-এর উপর ইন্টারেস্ট নেয়। এবার এই 18,000 টাকার উপর ইন্টারেস্টও নেবে, তার সাথে সাথে এতে লেট ফি, তার সাথে ফাইন, তার সাথে জিএসটি এইসবও অ্যাড হয়। তো এইরকম বিভিন্ন জায়গা থেকে ব্যাংক ক্রেডিট কার্ডের মাধ্যমে ইনকাম করে। এবার আমরা অনেকেই বুঝতে পারি না যে ক্রেডিট কার্ডের বিল যখন পেমেন্ট করি তখন হিসাব কিভাবে হয়। তো তার একটা বড় ক্যালকুলেশন আছে। ক্যালকুলেশন এখন বোঝাতে গেলে আজকের এই ভিডিওটা আরো বেশি অনেকটা বড় হয়ে যাবে। তো ক্রেডিট কার্ডের ওই ক্যালকুলেশন সেটা আমরা পরের ক্লাসে গিয়ে দেখিয়ে দেবো।